আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানির কেন্দ্র চট্টগ্রাম, যেখানে গড়ে ওঠে রেলকে কেন্দ্র করে নানা স্থাপনা। রেল কলোনিতে বসবাসকারী লোকদের নিকট পানি পৌঁছানোর জন্য একটি হ্রদও নির্মাণ করা হয়, যার নাম ফয়েজ লেক। আজ সূর্যাস্ত অবধি চট্টগ্রামের বিভিন্ন স্থান ভ্রমণ হবে। এই হচ্ছে আমার হোটেল কমফোর্ট। এটা একদম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের কাছেই, বা আরও সহজে বলতে গেলে এই যে হোটেল সৈকত, এই সৈকতের ঠিক বিপরীত দিকে হচ্ছে হোটেল কমফোর্ট। এইটা হচ্ছে আমাদের আজকের হোটেলের নাম হোটেল কমফোর্ট। এখানে আমরা একটা রুম নিয়েছি, এক রুমের মধ্যে আমরা 4 জন থাকতে পারবো। ভাড়া পড়বে 1800 টাকা। এই হচ্ছে সেই রুম। এই খাটে 2 জন, এই খাটে 1 জন, আর এই খাটে শিশু 1 জন। এই শিশু খাটে আপাতত আজকের মতো আমি আছি। সিএনজিতে করে আমরা রওনা দিলাম, ভাড়া 120 টাকা। আমাদের গন্তব্য ফয়েজ লেক। এই হচ্ছে চিড়িয়াখানা, চট্টগ্রাম চিড়িয়াখানা, এবং ডান পাশে হচ্ছে অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ড ফয়েজ লেক। এই হচ্ছে ফয়েজ লেক, যেখানে চলে আসলাম। ওই ফয়েজ লেকের সাথে কিন্তু রেলের সম্পর্ক আছে। মূলত এটা পাহাড়তলি এলাকায়, এবং তারাই এখানে কৃত্রিমভাবে এই পাহাড়ের মাঝখান দিয়ে পানির প্রবাহ আসে, এইভাবে তারা এই লেকটা তৈরি করে। মিস্টার ফয়ের লেক, অর্থাৎ ফয়েজ লেক। আর এই ফয়েজ লেক কিন্তু হয় অনেক আগে, মানে 1924 সালে। ফয়েজ লেক এন্ট্রি প্লাস বেভারেজ 300, এন্ট্রি 5টা রাইড, বেভারেজ 500, অল রাইড লাঞ্চ ডিনার 1200। জুস দিবে? আচ্ছা ঠিক আছে, তাহলে ওই বেভারেজ সহ ওই 300 টাকার টিকিট দেন 3টা। অবশেষে ভিতরে ঢুকলাম। এখন দেখি মিস্টার ফয়ের যে লেক আছে, সে ফয়ের লেকটা কেমন হয়। হ্রদটি তৈরির উদ্দেশ্য ছিল রেল কলোনিতে বসবাসকারী লোকদের নিকট পানি পৌঁছানো। বর্তমানে এটি বাংলাদেশ রেলওয়ের মালিকানাভুক্ত। ফয়েজ হ্রদের পাশেই আছে চট্টগ্রাম শহরের সবচেয়ে উঁচু পাহাড় বাটালি পাহাড়। এখানে এই দোকানগুলোতে খাবারও পাওয়া যায়। এই যে কেক আছে, ডোনাট আছে, আর এইখান থেকে যে আমরা আমাদের যে প্রবেশের টিকিট ছিল, সেই টিকিট দেখিয়ে এই পানীয় দেয়া হলো। মালটা দেন একদম সব সবাই ফেলাবো। এই হচ্ছে রোলার কোস্টার। এই যে রোলার কোস্টার ছাড়লো একটা। এখানে আসলে পরিবার পরিজন, বাচ্চা কাচ্চা, এরকম সবাইকে নিয়ে এসে সময় কাটানোর মতো জায়গা। দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ, রিস্টব্যান্ড টিকিটের ছেঁড়া অংশ সংরক্ষণ করুন। আর আমি বলি পরিবেশ পরিষ্কার রাখুন। ভালোই লাগছে, মানুষজন কম, ছুটির দিন। এই লেকটিকে কেন্দ্র করে নির্মাণ প্রতিষ্ঠান কনকর্ড ফয়েজ লেক কনকর্ড নামে একটি বিনোদন উদ্যান স্থাপন করে, যেখানে দর্শনার্থীদের জন্য হ্রদে নৌকা ভ্রমণ, রেস্তোরাঁ, ট্রেকিং এবং কনসার্টের আয়োজন করা হয়ে থাকে। ফয়েজ লেকের এই হচ্ছে লেক, আর এই ফয়েজ লেকের পাশেই এখানে আছে বেস ক্যাম্প, মানে ফয়েজ লেক বেস ক্যাম্প। এই বেস ক্যাম্পের ভিতর সব কিছু আলাদা, এবং এখানে আলাদাভাবে টিকিট কেটে প্রবেশ করতে হয়। আচ্ছা, এন্ট্রি প্লাস লাঞ্চ এটা হচ্ছে 390, এন্ট্রি বিভিন্ন রাইড সহ আর কি। মানে এই হচ্ছে টিকিটের তথ্য। কায়াক 30 মিনিট, 2 জন 200 টাকা, 1 ঘন্টা 300 টাকা, আর লেক ক্রুজ 20 মিনিট, জন প্রতি 100 টাকা। এখানে এখন লোকজন নেই, নৌকা কিভাবে ছাড়বে। আমরা এখানে সব শুয়ে পড়ছি,
আমরা সবার অবস্থা পেদা টিং টিং, এখানে বসে থেকে আমরা সব হয়রান হয়ে গেছি। কিরে জাকির, উঠবি নাকি? কোথায়? ওই ব্রিজে। এখন না, ওই ব্রিজে যাবেন? কোন ব্রিজে? ওই যে ঝুলন্ত, আপনার মনে হবে আপনি ভেসে যাচ্ছেন। না, কখনোই না। এখানে রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলীর একটি কার্যালয় বা দপ্তর কিন্তু রয়েছে, এই একটি ঘর। আপনারা কেউ ফয়েজ লেক বা এদিকে আসলে চিড়িয়াখানাটাও ঘুরে যেতে পারেন। এখানে চিড়িয়াখানার প্রবেশ মূল্য 30 টাকা। এখানে চিড়িয়াখানার টিকিটের মূল্য 70 টাকা এবং 3 বছরের অধিক বয়সের বাচ্চাদের জন্য টিকিট প্রযোজ্য হবে। চট্টগ্রামে এসে একবার সিআরবিতে না আসলে কেমন হয় বলেন? তো আজকে চলে আসলাম এই সিআরবিতে। এখানে অল্প কিছু সময় থাকবো, থেকে দেখে যাব যে লোকোমোটিভটা কেমন আছে। আপনারা হয়তো জানেন যে এই সিআরবি অফিসের সামনেই একটা মিটার গেজেরও না, এটা সম্ভবত ন্যারো গেজের লোকোমোটিভ আছে, একদম ছোট্ট একটা লোকোমোটিভ। ঠিক যেরকম একটা লোকোমোটিভ পাকশিতে আছে, ওই পাকশির মতো একটা এখানে আছে। তো ওইটা দর্শকের জন্য উন্মুক্তই থাকে, দর্শক এখানে ঘুরতে পারে। এবং এই সিআরবি যে দপ্তর, এই দপ্তরের আশেপাশটা অনেক সুন্দর, মানে মনোরম প্রকৃতি, পাখির কিচিরমিচির শোনা যায়। এখানে আসলে আসলে অনেক ভালো লাগবে। আপনারা কেউ চট্টগ্রাম যদি বেড়াতে আসেন, তাহলে যদি 10-15 মিনিটের জন্যও এখানে আসেন, সময়টা কিন্তু ভালোই কাটবে। অপূর্ব ভাইয়ের তো এখানে থেকেই যেতে ইচ্ছা করছে। যাই হোক, আমরা চলে এসেছি এই সিআরবিতে। সিআরবির এই মনোরম পরিবেশে আজকে কি বলবো, এখন বসন্তকাল না, কিন্তু কত সুন্দর ফুল টুল মানে এখানে পড়ে আছে। মানে অন্যরকম এক অনুভূতি, আমাদের খুব ভালো লাগছে এখানে এসে। তবে আজকে ছুটির দিন হওয়ার জন্য আজকে এখানে মানুষজন তেমন নেই, একদম ভিড়মুক্ত ভালো একটা পরিবেশে আমরা ঘুরতে পারছি আজকে। এখানে বাংলাদেশ রেলওয়ের যারা প্রাণ দিয়েছেন আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধে, তাদের নাম দেয়া আছে। যদিও সবার নাম তো এখানে দেয়া সম্ভব না, কারণ শহীদের সংখ্যা অনেক। তবে এখানে বেশ কিছু মানুষের নাম দেয়া আছে এবং তারপর দেয়া আছে আরও অনেক। এই হচ্ছে সেই ন্যারো গেজের লোকোমোটিভ। মিটার হবে 1 মিটার, যদি 1 মিটার হয় 2টা রেলপাতের দৈর্ঘ্য, তাহলে এটি মিটার গেজ। এই সিআরবির যে রেলওয়ে ইঞ্জিনটা আছে, এই ইঞ্জিনটা কি বলবো, দেখতে তো ভালোই লাগে, দেখলেই অনেক নস্টালজিয়া বা এমন ফিল হয় যে এক সময় এটা কু ঝিকঝিক, রেলওয়ে বলতেই আমরা যেটা বুঝি সে কু ঝিকঝিক করে চলতো এই রেল। আর এটা কিছু কিছু তথ্য মতে আমি যেটা দেখলাম, একেবারে রেলওয়ের থেকে এমন কোনো তথ্য আমি দেখিনি। তবে কিছু মাধ্যমে যেই তথ্যটা এসছে সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রথম বাষ্পীয় লোকোমোটিভ সেটা হচ্ছে এটা, মানে যেটা সিআরবির সামনে রাখা আছে। এ বিষয়ে যদি কেউ নিশ্চিত হয়ে থাকেন সেটা আমাকে জানাতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে, যেমন যুক্তরাজ্য, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও, তারা কিন্তু অনেক এই বাষ্পীয় লোকোমোটিভ বা স্টিম লোকোমোটিভ কিন্তু এখনও জীবিত রেখেছে। যেমন দার্জিলিং মেইল, নীলগিরি মানে আবার আমাদের বান্দরবনের নীলগিরি না, ভারতেও একটা নীলগিরি আছে। তো যাই হোক, এ সমস্ত বিভিন্ন লোকোমোটিভ আছে যেগুলো তারা জীবিত রেখেছে। এগুলো তারা রক্ষণাবেক্ষণ করে এবং যাত্রী পরিবহনও করে, পর্যটক বান্ধব এরকম ছোট ছোট ট্যুরিস্ট ট্রেন হিসেবে। আমাদের দেশে এটা কেন করে না জানি না। যদিও আমি বাংলাদেশ রেলওয়েকে
কয়েকবার আমি বিভিন্ন মন্তব্য বা চিঠি লেখার মাধ্যমে তাদেরকে জানিয়েছি এরকম একটা জায়গায় বেশি না 1 কিলোমিটার মতো দূরত্বও যদি একটা স্টিম লোকোমোটিভ দিয়ে 2টা কোচ দিয়ে একটা ট্রেন চালানো হয় সেখানে কিন্তু রেলের আয় হবে প্রথম কথা, আর দ্বিতীয় কথা হচ্ছে মানুষজন মজা পাবে। মানে বাংলাদেশে এখনও স্টিম লোকোমোটিভ চলে, স্টিম লোকোমোটিভে করে মনে করেন এরকম একটা পাহাড়ি প্রকৃতিতে বেশি না 1 কিলোমিটারই হলো, 1 কিলোমিটার গেল, মানুষ হবেই, যাত্রী উঠবেই, দেখার জন্য হলে উঠবে, পুক পুক করবে। ওই যে স্টিম লোকো তো যেভাবে হুইসেল দেয় সেভাবে। তো যাই হোক, এটা বাংলাদেশ রেলওয়ে এখন আর এই স্টিম লোকোমোটিভের ইঞ্জিন গরম করে না, তাই ইঞ্জিন গরম আর হয় না, এর ইঞ্জিন ঠান্ডাই থাকে। এই সিআরবি যে সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং, এটার সামনে এদিকেও ঘুরে বেড়ানোর কিছু জায়গা আছে, আর এখানে বেশ বড় বড় গাছ আছে। এখানে এটা দেখা যাচ্ছে হলুদ হলুদ ফুল, তবে কৃষ্ণচূড়া বা রাধাচূড়া এদিকে তেমন একটা নেই। ডাকিবে অমন করে মায়ের মতো, বাহ, চমৎকার গান করতেছেন তো আপনি। ডাকিবে অমন করে মায়ের মতো। যাই হোক, এখানে আমি হাঁটতে হাঁটতে এসে সিআরবির সামনেই অসাধারণ এক গান শুনলাম, গানের সুর শুনে আমি এদিকে চলে আসছি। তো চলেন আমরা ওনার আর একটু গান শুনি। ভাই, গান শোনাবেন তো? আচ্ছা, আর আপনার পরিচয়টা একটু বলবেন, কোথায় থাকেন এই ব্যাপারে যদি একটু বলবেন। ভাই, আমি চট্টগ্রাম শহরে থাকি, আজকে প্রায় 28 থেকে 29 বছর হলো চট্টগ্রাম শহরে রয়েছি। তো পেশা রিক্সা চালক, আমার বাড়ি হচ্ছে গাইবান্ধা, আমার নাম হচ্ছে মোহাম্মদ মঞ্জু। তো আমার ইউটিউব চ্যানেল রয়েছে অন্যরকম মঞ্জু ইউটিউব চ্যানেল, এবং ফেসবুক পেজ রয়েছে। আদরের খোকা দূরে চলে যাবে, সবসময় ভিডিও দেখি ও ইউটিউবে, আচ্ছা, সময় দেখি, মিস করি না। মানে তিস্তার ওই ভিডিওগুলা, তিস্তার হ্যাঁ, এই বছরেরটাও দেখছে? হ্যাঁ, আমি সবগুলা ভিডিও দেখি আপনার। আচ্ছা, এখানে আমি এই যে সিআরবির সামনে ছিলাম, এখানে একজন ভাই আসলো। ভাই, আপনার নাম? কাউসার আহমেদ। কাউসার আহমেদ। জি। আচ্ছা, আপনি কি চট্টগ্রামে থাকেন? জি, আমি চট্টগ্রামেই থাকি। আর কি স্টুডেন্ট? হ্যাঁ, প্রিমিয়ার ইউনিভার্সিটি। তো এইখানে বেশ কিছুক্ষণ ওনার গান শুনলাম, গান শুনে খুব ভালো লাগলো। এই হচ্ছে একে খানের বাস স্ট্যান্ড। এই একে খানের বাস স্ট্যান্ড থেকে আপনারা বিভিন্ন গন্তব্যে যেতে পারবেন চট্টগ্রাম থেকে। ধরেন যে যদি সীতাকুণ্ড, বারোয়া ঢালা বা এমনকি যদি ফেনী যাওয়ারও প্রয়োজন হয়, এখান থেকে কিন্তু যে বাস পাবেন। এমনকি ঢাকা যেতে চাইলেও এখান থেকে বাস পেয়ে যাবেন। সিএনজি ভাটিয়ারি থেকে সিএনজি নিয়ে এগিয়ে যাওয়া। হাউসফুল। ভাটিয়ারির বিখ্যাত একটা জায়গা, এটা হচ্ছে সানসেট পয়েন্ট, একদম বিএমের পাশেই। যারা বাংলাদেশ মিলিটারি একাডেমিতে এসেছেন তারা তো দেখেছেনই। এই জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর, একটা বিকেল কাটানোর মতো উপভোগ্য একটি জায়গা। তো আজকে এখানে চলে আসছি, এখান থেকে সানসেট পয়েন্ট থেকে সানসেট দেখবো, কারণ সান এখনও সেট হতে 1 ঘন্টার মতো সময় বাকি আছে। এই জায়গাটা ঘুরে দেখি। ভাটিয়ারির এই সানসেট পয়েন্টে আগে প্রকৃতপক্ষে কোনো টিকিট সিস্টেম বা এমন ছিল না, আবার এমন গোছানো জায়গাও ছিল না, এই জন্যই আসলে টিকিট ছিল না। এখন জায়গাটা একটু গুছিয়ে সুন্দর করে রাখা হয়েছে, মানে একটা পর্যটন স্পট বা এরকম দর্শনীয় স্থানের মতো, যাতে দর্শকরা এসে বসতে পারে, চা খেতে পারে বা স্ন্যাক্স জাতীয় খাবার খেতে পারে, এই ব্যবস্থাগুলো করা হয়েছে। আর এখানে এই জন্য একটা প্রবেশ মূল্য ধরা হয়েছে। প্রবেশ মূল্য এখন পর্যন্ত 20 টাকা। আর এটা 3 বছর আগে থেকে এই পদ্ধতি চালু হয়েছে। এর আগে যারা এসেছেন তারা হয়তো এই জায়গাটাকে কিছুটা অন্যরকমভাবে দেখেছেন, তবে বর্তমানে একটু সাজানো গোছানো সুন্দর। এখানে এই যে বাচ্চাদের খেলার জন্য বেশ কিছু জায়গা আছে। এখানে যে দোতলা মতো একটা জায়গা করা আছে, এখানেও বসা যায়। মানে এই পরিবেশটা অনেক সুন্দর। একটু উপরে উঠে ওই দূরে যে সমুদ্র আছে সেই সমুদ্র দেখা যায়, বা সানসেট পয়েন্ট, এখান থেকে বেশ সুন্দরভাবেই সানসেট দেখা যাবে। আর এই সানসেট পয়েন্ট থেকে এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে বিএমএ, অর্থাৎ বাংলাদেশ মিলিটারি একাডেমি। আমরা এই যে উপরে উঠে এসে বসলাম,
বসে এই যে আমাদের অপূর্ব লিটন ভাই। রাতুল কই গেলা? ওরা সবাই নিচে আছে আর আমরা এখানে উপর থেকে সমুদ্র দেখছি। আসলে এটা এখন ক্যামেরাতে আসবে না, কারণ লেন্সের মধ্যে সরাসরি সূর্যের আলোটা এসে পড়ছে। তবে মানে খালি চোখে আমরা দেখছি তো আসলে অসাধারণ লাগছে। কিন্তু মানে এখানে বসে পরিবার সহ এসে সময় কাটানোর মতো চমৎকার একটা জায়গা। আর এখানে যে একটা ক্যাফে আছে ছোটোখাটো, এই ক্যাফেতে দেখলাম কাবাব, পরোটা বা এই জাতীয় খাবার পাওয়া যায় এবং খাবারের যে ফ্লেভার আসলো ভালোই লাগলো। কাবাব খাবেন আপনি? খাইলে খাওয়াবো, সমস্যা কি, সবাই খাবো, কারণ আমরা সবাই তো সন্ধ্যার সময় কিছু না কিছু খাওয়া দরকার। সূর্যটা পুরোপুরি ডুবলো না, মানে সূর্য ডোবার আগেই, সমুদ্রের গর্ভে ঢোকার আগেই সূর্য মেঘের গর্ভের মধ্যেই ঢুকে গেল। এই হচ্ছে ভাটিয়ারি লেক। ভাটিয়ারি লেকটাই প্রকৃতপক্ষে অনেক সুন্দর এবং আগে মানুষ এখানেই ঘুরতে আসতো, কিন্তু এখন মানুষ ভাটিয়ারি লেকের এখানে আসে ঠিকই, কিন্তু লেকে খুব একটা ঘোরাফেরা করে না তারা। এই যে বিএমের ভাটিয়ারি চট্টগ্রামের যে সানসেট ক্যাফে আছে, সানসেট ক্যাফে এটা যেহেতু পর্যটন স্থানের মতো করা হয়েছে, এখানেই তারা ঘুরতে আসে। চট্টগ্রামের এই ভাটিয়ারিতে আসলেই এদিকে কিন্তু অনেক জাহাজের পণ্য সামগ্রী পাওয়া যায়, এমন অনেক দোকান আছে। মানে জাহাজ যেগুলো বাতিল হয়ে যায় সেগুলোর থেকে অনেক পণ্য সামগ্রী বের করে এখানে সংগ্রহ করা হয়, সংরক্ষণ করা হয় এবং বিক্রি করা হয়, মেরামতও করা হয়, মেরামত করে বিক্রি করে। তো বাছাই করে নিতে পারলে ভালো ভালো জিনিসও কিন্তু পাওয়া যাবে। এসি অর্থাৎ এয়ার কন্ডিশন, টেলিভিশন, রেফ্রিজারেটর, চা কিছু আছে। মানে জাহাজে তো সব রকম জিনিসই থাকে, যে কোনো কিছু প্রয়োজনীয় জিনিস এগুলো কিন্তু দেখে শুনে এখান থেকে নিয়ে নেওয়া যায়। হারিকেনটাই আকর্ষণীয় লাগছে, আর লাইটগুলোও সুন্দর, তবে লাইটগুলো জ্বলে কিনা আমার সন্দেহ আছে। এগুলো কি সবগুলো নাস্তা? এটা হচ্ছে, এটা ভালো দূরবীন, মানে এটা সেট করে তারপরে দেখা যাবে।